অদ্ভুত বিষয়, যারা ঘরের মধ্যে থাকেন তাদের কোভিড হচ্ছে, যারা বাইরে ঘুরছেন তাদের হচ্ছে না। কেন? উত্তরটা এই হল ঘরে বসেই জানতে পারবেন। এই মিটিংটা যদি আমি খোলা মাঠে করতাম তাহলে কোভিডের ভয় আরও কম থাকতো। তাও আমি দেখেছি যে বেশিরভাগ আপনাদের হলঘরটাকে খোলা রাখা হয়েছে, দরজাগুলোকে খোলা রাখা হয়েছে। বাতাস যদি বয়ে যায়, পাখা যদি চালানো যায়, তাহলে কিন্তু কোভিডের। যারা ঘর বন্ধ করে এসি চালিয়ে জানলা বন্ধ করে ভেবেছিলেন যে করোনা ভাইরাসকে ঢুকতে দেব না, করোনাকে একটা বক্সবন্দি করব, লকডাউন করে আমি করোনাকে আটকাবো, সারা পৃথিবীতে কোথাও সেটা হয়নি। কারণটা খুব সহজ। যে জিনিসটা আমি চোখে দেখতে পারবো না, সাধারণ মাইক্রোস্কোপে দেখতে পারবো না, তাকে কি করে আটকানো যায়, সে প্রশ্নটাও ছিল। কিন্তু এইটুকু বুঝতে পারি যে বাতাস যদি বয়ে যায়, ধরুন আমার ভলেন্টিয়াররা কারো বাড়িতে গেছেন সাহায্য করার জন্য, কি প্রিকশন নেবেন? প্রথম বলবেন, যদি খুব গরিব হয় তাহলে বলবেন রুগীকে একটু বাইরে নিয়ে আসা যায়, খোলা আকাশের তলায় দেখুন, সমস্যা কম হবে। আর যদি এমন ঘর থাকে যেখানে জানলা দরজা আছে, তাহলে জানলা দরজা খুলে পাখা চালিয়ে তারপরে দেখুন, আপনার চান্সটা অনেক কম হয়ে যাবে। সে কারণে যারা ঘরবন্দি আছে তাদের বেশি হচ্ছে। করোনাকে কি বন্ধ করা যায়? আমি কি এমন কোনো জিনিস জানি যাতে আমি আপনাদের বলতে পারি যে আপনাদের করোনা হবে না? প্রথম বিষয়টা বলি, আমার মনে হয় না, আমার জানা তো নেই, আর কারো জানা আছে কিনা আমার জানা নেই। ফলে মাস্ক লাগিয়ে, ঘর বন্ধ করে, আইসোলেশন করে নানা রকম প্রচেষ্টা করা হয়েছিল করোনা ভাইরাসকে বোধহয় একটা বক্সের মধ্যে রেখে দিয়ে বন্ধ করে দেব, সেটা কিন্তু হলো না। সারা বিশ্বের সবথেকে বড় লকডাউন হয়েছিল ভারতবর্ষে। আবার এমন অনেক দেশ আছে যেখানে লকডাউন হয়নি। সাউথ কোরিয়াতে হয়নি, নর্থ কোরিয়াতে হয়নি, তাইওয়ানে হয়নি। তাইওয়ানে আমার ছাত্র ছিল এন্টায়ার কোভিড পিরিয়ডে, বলো কোনো লকডাউন নেই। সেখানে কিন্তু কোভিড স্প্রেড করলো না। আমরা নানা রকম বলি, কেন বাচ্চারা বেরিয়েছে, কেন আপনারা বাইরে বেরিয়েছেন? আচ্ছা, যাদের ফ্ল্যাট বাড়িতে সম্ভব যে বাড়িতে বন্ধ করে তার রোজগার চলে যাবে, পেট চলে যাবে, তা রিক্সাওয়ালা কি করবে? যে হকারি করে সে কি করবে? কে তাকে টাকা দেবে? সো এটার ভয় করে আমরা কিন্তু যেটা করেছি, অন্তত আমার জানা নেই, কোথাও কোনো আর্টিকেল আমি পাইনি যারা বলতে পারে পরিষ্কার করে যে কোভিডকে আমরা আটকাতে পারবো। হ্যাঁ, এই যে জানলা দরজা খুলে দিয়েছেন, এই দরজাটাও যদি খুলে দেন, এটা খোলা যায়, এটা ভালো। এরপরে ইদানি যে হাসপাতালগুলো হয়েছে, যেগুলো হোটেলের মতন, সেখানে করোনা বেশ ছড়ায়। কেন? হসপিটালের আর্কিটেকচারে হোটেলের আর্কিটেকচার চলে গেছে। অর্থাৎ বড় বড় জানলা দরজাকে বন্ধ করে এসি লাগিয়ে আমরা ছোট ছোট কেবিন বানাবার চেষ্টা করেছি জায়গা বাঁচাবার জন্য, কিন্তু তাতে দাঁড়িয়ে রোগ আরো বেড়ে যায়, করোনাও বেড়ে যায়। তাহলে আশা করি এটা বলতে পেরেছি যে কেন যারা ঘরবন্দি আছে তারা। আমার বিজ্ঞানে বলে যে স্কুল যদি খুলতে হয়, আমি খোলা আকাশের নিচে গাছের তলায় স্কুল করতে পারি। এই যে 1 বছর ধরে বাচ্চারা বেরোয়নি আর সারাক্ষণ এই স্মার্টফোন দেখছে বা এসব করছে, তা যে কি ক্ষতি হলো
সেটা আগামী 5 বছরে ভালো করে বোঝো। সে ক্ষতির কোনো নেই। বাকিদের আপনি টাকা দিতে পারেন, তোমার রোজগার হচ্ছে না, টাকা দিয়ে দিলাম। যে বাচ্চাটা আজকে যার জীবনটা নষ্ট হয়ে গেল, যে অন্য পথে ঘুরে গেল, তাকে কি করে ফেরাবেন আমার তো অন্তত জানা নেই। আচ্ছা আমাকে একটু বলুন তো, আপনাদের ভয় কি করোনায় নাকি করোনায় মৃত্যুর? কোনটা ভয়? হ্যাঁ, করোনার মৃত্যুর ভয় তো। করোনা আগেও ছিল। করোনা মানে মুকুট, একটা ভাইরাস, তার গায়ে একটা মুকুটের মতন আছে। আমি এটা আপনাকে বলতে পারি কি করে করোনা হলেও ভয় নেই, আপনি মরবেনও না, আইসিইউতে ভর্তি হবেন। এইটা আমার কাছে আছে চিকিৎসা। কালকেই একজন বলছিলেন আজকাল তো কোভিড এর মৃত্যু হলে কে কোথায় ফেলে যাচ্ছে। পাড়ার লোকজন এসে, যাদের বাড়িতে দুঃখ কষ্ট হয়েছে, চলে গেছে যে মানুষ যে উপার্জন করত, তারা এসে বলছেন তাড়াতাড়ি এগুলো স্যানিটাইজ করুন। স্যানিটাইজ মানে একটা এজেন্সি আসবে, স্যানিটাইজ করবে, তার পয়সা দিতে হবে। সে মাটি জানেও না মৃত্যু কাকে বলে। যারা স্যানিটাইজেশনের করছেন তারা বুঝতে পারছেন না যে গরিব মানুষের বাড়িতে কেউ যদি মারা যায়, তার কান্নাটা হচ্ছে ইজ আ লাক্সারি। খুব একটা ছোটবেলার গল্প পড়েছিলাম, একটা পাহাড়ি দেশে ভারতবর্ষে যিনি লিখছেন গল্প, তিনি বাজারে গেছেন। তিনি একটা মাকে দেখেছেন, সে চুপচাপ মাঝে মাঝে কাঁদছে, বুকে একটা বাচ্চাকে লাগিয়ে রেখেছে, মাঝে মাঝে বাচ্চাটা মায়ের বুকের দুধ খাচ্ছে। কেউ তার কাছে যাচ্ছে না ফল কিনতে, কিছু সবজি নিয়ে। মানে পাশে দোকানকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, ওর কাছে কেউ কিনছে না কেন? আমি যাই, আমি একটু কিনি। তখন বলছেন কি নির্লজ্জ মানুষ, কি নির্লজ্জ স্ত্রী, কালকেই তার স্বামী মারা গেছে, আজকে সে বাজারে ফল বিক্রি করতে এসছে। তখন লেখক বলছেন কজনই বা বোঝে যে তার এই বিলাসিতাই নেই, কেন আজকে সে যদি ফল না বিক্রি করে তাহলে বুকের যে বাচ্চাটা লেগে আছে সেও মৃত্যুর মুখে চলে যাবে। এটা হচ্ছে ভারতবর্ষ, এটাই হচ্ছে আমাদের সত্যিকারের দেশ। আমাদের মস্তিষ্কে 3খানা ব্রেনের পার্ট আছে। একটা পার্ট যেটা আমরা পেয়েছি ক্রোকোডাইল থেকে, ল্যাটিন শব্দ আর্কিপ্যালিয়াম, অর্থাৎ যেটা আর্কাইভ করেছি, পেয়েছি। তার কি কাজ? সেই ব্রেন দিয়ে আপনি নিঃশ্বাস নেন, হৃদয় গতি চলে, হাঁটেন, আপনার বাচ্চা কাচ্চা হয়, আপনি খান, সবকিছুই করেন। তাই ক্রোকোডাইলদের কান্নাটাকে বলা হয়, এটা আসল কান্না নয়, কেন ক্রোকোডাইলের কোনো ইমোশনাল ব্রেন নেই। তারপরে সৃষ্টিকর্তা তিনি ভাবলেন আরেকটু বেটার মডেল তৈরি করি। তিনি তো সায়েন্টিস্ট, শুরু করেছিলেন একটা সেলের। তো ক্রোকোডাইলের পরে পাখি আসলো, আরেকটা ব্রেন অ্যাড করলো। সেই ব্রেনটা কি? ইমোশনাল ব্রেন। কাঁদেন, ভালো লাগা, ভালোবাসা, এটাকে মিজোপ্যালিয়াম বলা। পাখিরা যখন উড়ে যায় আকাশের দিকে, ভোরবেলা কেউ ওঠেন? কজন ওঠেন ভোরবেলা? কি করে পাখি ওড়ে? একটা ট্রায়াঙ্গেলের মতন চায়, একদম এখানে প্লেনের মতন টিপে একটা পাখি থাকে। অদ্ভুতভাবে কিছুক্ষণ গেলেই যে সামনে পাখিটা আছে সে পেছনে চলে আসে। কেন বলতে পারেন? ওরা পার্মানেন্ট লিডারশিপে বিশ্বাস করে না, রোটেটিং লিডারশিপে বিশ্বাস করে। কেন যে সামনে থাকে তাকে সব থেকে বেশি রেজিস্ট্যান্স পেতে হয় এয়ারের, সে পেছনে চলে যায়।
এবার কোনো পাখি অসুস্থ হলে তারা কোভিডের মতন ছেড়ে দেয় না, দুটো শাড়ির এক একটা পাখি নেবে পড়ে এবং সেই পাখির পাশে থাকে যতক্ষণ সে পাখিটা সুস্থ হয় না বা মারা যায়। অদ্ভুত, এত সুন্দর লিডারশিপ নেচারের আমি কোথাও দেখিনি। ভি শেপের চলে। কেন পাখি এটা করলো? ক্রোকোডাইল করে না কেন? কেন পাখির একটা ইমোশন আছে। তারপরে আসলো মানুষ, ইমোশনকে কন্ট্রোল করার জন্য নিওপ্যালিয়াম আসলো। আপনাদের মধ্যে যারা রয়েছে নিজেকে মানুষ বলে পরিচয় দেন, যে শুধু খাওয়া দাওয়া করছেন, বাচ্চা হচ্ছে, কোন রকম কোনো ভাবনা নেই, ভালোবাসা নেই, কষ্ট নেই, মানুষের কষ্ট উপলব্ধি করতে পারেন না, তারা আসলে ওই প্রথম পার্ট অফ দ্য ব্রেনকে ইউজ করেন। আপনারা যারা এখানে রেড ব্রিগেডে রয়েছেন, যারা ভলান্টিয়ার, তারা কেন এখানে বসে আছেন? কেন অ্যাকচুয়ালি আপনারা মানুষ। কোন পার্টির সঙ্গে যুক্ত হয়েছেন সেটা ইম্পর্টেন্ট নয়, আপনারা মানুষ। অর্থাৎ আপনার তিনটেই ব্রেন আছে। প্রথম ব্রেনটা যেটা দিয়ে পেট ভরে, যেটা দিয়ে আমরা হাঁটি, যেটা দিয়ে আমি নিঃশ্বাস প্রশ্বাস নিই, যেটা দিয়ে আমি পরিচয় দিই আমি বেঁচে আছি। দ্বিতীয় ব্রেনটা আমার ভালোবাসা, আমার কান্না, আমার দুঃখ, কষ্ট, যে মানুষটা মরে গেছে তার পরিবারের কষ্ট, সেটুকু কি পারবেন না? কোনো বিজ্ঞান তো এর জন্য জানতে হয় না। পাশে গিয়ে যে কষ্ট পাচ্ছে তার গায়ে যদি একটু হাত রেখে দেন, এটার বিজ্ঞান আছে। আপনার যখন জ্বর হয়েছিল, আপনার মা আপনার মাথায় হাত রেখেছিলেন, তখন আপনার কষ্টটা কমে গেছিল। অনেকদিন আমি ভাবতাম এটা সাহিত্য, আজকে বলছি না। আমাদের যে তারগুলো যুক্ত আছে, মায়ের হাত যখন রেখে দেয় তখন সত্যি কষ্ট কমে। আমি পরীক্ষা করে কতগুলো কেমিক্যাল দেখিয়ে দিতে পারি, সেটা কমে যায়, কোনো ওষুধে কমে না। যে কাজটা পাখি করে অন্তত এইটুকু তো করতে পারি। তারপরে আসলো ইমোশন দিয়ে যদি চলে। আমি রেগে গেলাম, আমি একজনকে মেরে দিলাম প্রাণে। জিজ্ঞেস করলো মেরে দিলি কেন? জানিস না তো, প্রচন্ড রাগ হয়েছিল। এই নিওপ্যালিয়ামটা রাগকে কন্ট্রোল করে, তার জন্য এই মানুষ। নিও মানে নতুন, নতুন ব্রেন। সৃষ্টি, নেচার, প্রকৃতি একটা নতুন ব্রেন দিল। ইমোশন দিয়ে তুমি চলবে না, ইমোশনকে কন্ট্রোল করতে শেখো। তাই বুদ্ধ বলছেন বুদ্ধম শরণম গচ্ছামি, বুদ্ধি শরণে যাও। অর্থাৎ নিওপ্যালিয়াম দিয়ে তোমার ইমোশনটাকে কন্ট্রোল করতে শেখো। আপনার কষ্ট হয়েছে, ইলেকশন হেরে গেছে, আপনার বাড়িতে কারো মৃত্যু হয়েছে, হ্যাঁ আমারও হয়েছে। আমার জামাইবাবু মারা গেছেন পরশুদিন, কোভিডেই মারা গেছে। তাহলে আমি কেন এখানে আসলাম? তার কারণ হচ্ছে আমার নিওপ্যালিয়াম আমাকে বলেছে যে তোমার কষ্টটা যদি তুমি নিয়ে থাকো, তোমার কাছে এমন কোনো নলেজ যদি থাকে যাতে বাকিরা বাঁচতে পারে, সেই নলেজটা না দেওয়াটা একটা অপরাধ। সেই বোধে আমি এসেছি, তার জন্য আপনাদের সঙ্গে কথা বলছি। তাহলে যারা বলছেন যে বাকিরা কি করছেন সেটা আমি দেখতে যাব না, আপনি কি করছেন সেটা দেখুন। তাহলে কাদের কাদের নিওপ্যালিয়াম আছে হাত তুলুন তো। আমি কিন্তু আজকে আপনাদের সঙ্গে কথা বলছি না, আপনার নিওপ্যালিয়ামের সঙ্গে কথা বলছি। সেটা দিয়েই সাহায্য করতে হবে, এটাই আপনার অস্ত্র। যারা আপনাদের বোঝান যে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আমাদের নাম, আমি একজন নবজাত শিশু বিশেষজ্ঞ, আপনাকে বলছি আমি পারলে
একটা মুসলমানের বাচ্চা হিন্দুর ঘরে দিয়ে দিতে পারতাম, তার মা টেরও পেত না। কিন্তু সেই বাচ্চাটা যে বাড়িতে যাবে সেভাবেই বড় হয়। রবীন্দ্রনাথের গোড়া গল্পটা পড়বেন। মায়ের নাম হলো যে জন্ম দেয় সে মা হয় না, যে মানুষ করে, যে নিওপ্যালিয়ামকে শেখায় সেটাই হচ্ছে। কারণ বাচ্চা যখন জন্মায় তখন কিন্তু তার সেই ক্রোকোডাইল ব্রেন দিয়ে চলে, সে কাঁদে, সে খায়। আস্তে আস্তে মায়ের স্নেহটা তার ইমোশনাল ব্রেনকে ডেভেলপ করে, যেটা আমরা লিম্বিক বলি। আর তারপরে সে স্কুলে যেতে যখন 6-7 বছরের যায়, তখন সে জানে কি করে রাগটাকে সামাল দিতে হয়। ছোট বাচ্চা যদি কিছু চায়, আপনি না দিলে সে মাটিতে লুটে যায়। আপনি তো করেন না, কারণ সে তার নিওপ্যালিয়াম দিয়ে কন্ট্রোল শিখেনি, আপনারা শিখেছেন। তাই আমাদের বহু লোক যারা এখানে বসেছেন, নাও হতে পারে, হতেও পারে যে আপনার কোনো আত্মীয়কে হারিয়েছেন, তা সত্ত্বেও মানুষের পাশে দাঁড়াচ্ছেন। কেন? মানুষের পরিচয় এশিয়ান নয়, ইন্ডিয়ান নয়, হিন্দু নয়, মুসলিম নয়, আমাদের পরিচয় হোমোসেপিয়ান, যেটা হতে একদিন লাগেনি, কয়েক হাজার বছর লেগেছে। এই যদি হয়, তাহলে আসুন কি করে বুঝবো কোভিড হয়েছে? ভ্যাকসিনের কি রোল? তাহলে এই প্রথমটা আমরা দেখি। ধরুন এবার আপনারা ভলেন্টিয়ার, আপনাদের মধ্যে কেউ কেউকে আমি যদি জিজ্ঞেস করি কয়েকদিন আগে কি আপনার একটু জ্বর হয়েছিল, তারা কি বলবেন? না, আমার কোভিড হয়নি, জ্বর মাঝে মাঝে হয়, গত বছরও হয়েছিল, তার আগের বছর হয়েছিল। এই সময়, এটা কোন মাস? হ্যাঁ, বাংলা কোন মাস? বৈশাখ। বৈশাখ মাসের কোন ঋতু আসে? গ্রীষ্মকাল। অনেক লোক আছে যাদের ঋতু পরিবর্তনে তাদের জ্বর হয়, তাদের কাশি হয়, তাদের সর্দি হয়। আমরা বলি নানা রকম ঋতুর সঙ্গে অ্যালার্জি আছে। বসন্ত ঋতুতে তাদের হবে, শীতের মধ্যে কারো হবে, বৃষ্টি আগে হবে। আমার কিছু পেশেন্ট ছিল, তাদের যখন নিঃশ্বাস কষ্ট হয় আমি জানি এরপরে বৃষ্টি হবে। কেন? বৃষ্টির আগে বাতাসে এমন কিছু মোল্ড ঘোরে যেটা দিয়ে তার অ্যালার্জি আছে। পিঁপড়েকে দেখেছেন বৃষ্টির হওয়ার আগে তার একটা, তো সেটা। তাহলে কি কোভিড নয়? তাহলে আমি কি করে বুঝবো কোভিড? আজকে দাঁড়িয়ে আপনারা বলেন এই তোমার আরটিপিসিআর হয়েছে, ভুল করে সে যদি আরটিপিসিআর পজিটিভ হয়ে যায়, সে অচ্যুত হয়ে গেল, তার কাছে যেও না। এই ঘরের মধ্যে আপনাদের মধ্যে অনেকেই হতে পারে যার হচ্ছে কোভিড আছে, না হওয়ার তো কোনো কারণ নেই। কোভিডকে আমরা ভয় পাই না, কিন্তু প্রবলেমটা কি হলো যে আপনি ভাবলেন যে ওই জ্বর, ওই সর্দি কাশি এমন কিছু হয় না, আমার তো স্যাচুরেশন ঠিক আছে, তাহলে কেন কোভিড হতে যাবে? তাই তো। তাহলে আজকে দাঁড়িয়ে আপনাদের মোহ ভেঙে দিচ্ছি। এখন থেকে তাকে মুখে বলুন বা নাই বলুন, যদি কারো জ্বর, জ্বালা, বমি, পায়খানা এ ধরনের কোনো কিছুই হয়, যেহেতু এটা প্যান্ডেমিক, আমরা এটাকে ধরেই নেব এটা কোভিড। তাহলে কি হয় কোভিডে? প্রথম দিন কি হয়? কোভিডের প্রথম দিন কিভাবে ধরবো? কেউ কি বলতে পারেন? কোনটা প্রথম দিন? আপনারা তো রুগী দেখছেন, তাদের বাড়িতে যাচ্ছেন, ডাক্তার হিসাবে নয়, প্যাটার্ন দেখে। প্রথম দিন কাকে বলে? গা হাত পা ব্যথা, ভেরি গুড। তো সে বলতেই পারেন, আরে ইলেকশনের জন্য এতটা পরিশ্রম করেছি, একটু গা হাত পা ব্যথা তো হতেই পারে। যখন
গ্লোবাল এপিডেমিক হয়, আমি ভারত সরকারকে সেটাই বলছিলাম, আপনারা বলে দিন এনি সিমটম ইজ কোভিড পজিটিভ আনলেস এন্ড আনটিল প্রুভেন আদারওয়াইজ। এবার কি কি হতে পারে সাধারণত? সবাই কি বেগুনি রং দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বেশি মানে হচ্ছে জ্বর 102, 103 এগুলো দিন হচ্ছে। বেশিরভাগ লোকের দেখবেন সে বলছে জানো তো আমার জ্বর হচ্ছে, কোভিড হয়নি। কত জ্বর? প্রথমে 99, 100, তারপরে 101, 102, কারো কারো আবার 103। কয়েকদিন পরে সে বলবে আমার জ্বর সেরে গেছে। কেন? কোভিডে 3 দিনের মাথায় জ্বরটা কমে গেল। দেখছে বেগুনি রংটা সেটা জ্বরের দেখছিল। তাহলে প্রথমে বলবে আমার 2 দিন জ্বর ছিল, একটু ক্যালপল খেয়েছিলাম, বা আজকাল ডোলো সবাই খায়, 625 ডোলো খেয়েছি, গা হাত পা ব্যথা, জ্বর হয়েছে, কমে গেল, আমি সেরে গেছি। কারণ সত্যি আপনারা দেখলেন বেগুনি রংটা কমে, এবং সে মনে করে সে সুস্থ। এরপরে আরো 2-3 দিন যাবে। প্রথম দিন হচ্ছে যেদিন প্রথম তার গা হাত পা ব্যথা হয়েছিল, দ্যাট ইজ দ্য ডে 1। জ্বর হলো 2-3 দিন, জ্বর কমে গেল। কিছু লোকের 4 থেকে 6 দিন আবার একটু জ্বর হবে, বলে জ্বরটা চলে গেছিল আবার জ্বরটা ফিরে আসলো। এটা ম্যালেরিয়া নয় তো? এই সময় তো ম্যালেরিয়া হতে পারে। এটা ডেঙ্গু নয় তো? এটা টাইফয়েড নয় তো? নানা রকম প্রশ্ন আপনাদের দেখবে, শুধু আপনাদের নয়, যারা ডাক্তারি করছেন তাদেরও। এরপরে আবার কিছুদিন পরে জ্বর কমে গেল। এবার কয়েকজনের 2 থেকে 3 সপ্তাহ পরে আবার হচ্ছে জ্বর একটু হলো, এবার অতটা হাই হলো না। এবার আপনি কিন্তু বেগুনি রং দেখছেন, নাপছে উঠছে, নাপছে উঠছে। বহু লোক আমাকে প্রশ্ন করেছে এটা কেমন জ্বর? কয়েকদিন থাকছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে, আবার চলে যাচ্ছে। কিন্তু প্রথম 6 দিন আপনার কিচ্ছু হবে না। যদি রেড ভলেন্টিয়াররা, একটা মানুষ হিসাবে যদি আপনি ঠিকঠাক দিনটা ঠিক করতে পারেন, এটা হচ্ছে প্রথম দিন, তাহলে আপনি জানবেন প্রথম 6 দিন তার কিছুই হবে না। এরপরে যেটা নীল রং দেখছেন সেটা হচ্ছে ডায়রিয়া। কারু কারু আবার পেট খারাপ হয়, সে বলে আবার কোভিডে তো ডিস্যাচুরেট করে, আবার পায়খানা হচ্ছে, বমি পায়খানা হচ্ছে, এটা বোধহয় অন্য কোনো রোগ। এটাও কিন্তু বাড়বে আবার কমে যাবে। মানুষ মনে করবে আমার ডায়রিয়াটা ঠিক হয়ে গেছে। তারপরে হচ্ছে ঠিক 6 দিনের মাথায় হঠাৎ করে রাত্রেবেলা পেশেন্ট বলছে আমি তো ডিস্যাচুরেট করছি। 7 দিন 8 দিনের মাথায় হঠাৎ করে আপনাদের হলো কষ্ট হচ্ছে, অক্সিজেন লাগবে, আপনি অক্সিজেন নিয়ে ছুটলেন, বাড়িতে হবে না, হাসপাতালে ভর্তি করো। হাসপাতালে ভর্তি হলো, কিছু লোক বাঁচলেন, কিছু লোক মারা গেলেন। এটা কি বোঝা যাচ্ছে? তাহলে দেখছেন এই যে নিঃশ্বাস কষ্টটা হচ্ছে আকাশি রঙের নীল, যেটা একদম নিচে, ঠিক প্রথম দিকে কম আছে, আস্তে আস্তে দেখুন পিক করলো 9 থেকে 10 দিন। ভারতবর্ষের থেকে কেউ যদি আমাকে ফোন করে আমার কোভিড হয়েছে, আমি জিজ্ঞেস করি না কবে আপনার টেস্টিং হয়েছে, কোন দিন আপনার প্রথম হয় বমি, ভয় পায়খানা, বা সেদিন গায়ে একটু হাতে পায়ে ব্যথা, সেটাকে প্রথম দিন বলুন। এবং শিক্ষিতরা এই ভুলটা করেন, না না ওটা তো এমনি জ্বর হয়েছিল, ঠিক আছে। সেই থেকে প্রথম দিন 6 থেকে 13 হচ্ছে ঝড় বয়ে যায়। এইটুকু যদি জানেন তাহলে আপনি 90% লোককে বাঁচাতে পারেন।
ধরুন ওনার কোভিড হয়েছে বা আমার কোভিড হয়েছে, প্রথম 6 দিন খুবই ভালো, ওই একটু কষ্ট, একটু জ্বর, একটু জ্বালা চলছে, বাইরেও ঘুরতে যাচ্ছি, টেস্টিংও করাইনি। হঠাৎ আমার ডিস্যাচুরেট করছে, পাড়ার লোকজন নিয়ে গিয়ে আমাকে কোথাও ভর্তি করলো, বললো ওনার তো খুব কষ্ট, ভেন্টিলেটারে যাবেন, তারপরে মারা গেল। কিন্তু যদি না ভেন্টিলেটারে যেতেন, ততটা যদি খারাপ না হতেন, ঠিক 14 দিনের একটা ম্যাজিক হয়। যাদের অক্সিজেন লাগছিল তাদের অক্সিজেন লাগবে না, যাদের ভয়ঙ্কর মনে হচ্ছিল মরে যাব, তাদের মনে হলো যে আমার কিছুই হয়নি, একটু কষ্ট হচ্ছে। এই কারণে এই পেপারটা পাবলিশ হলো। ওরা প্রায় 75 পেশেন্টসের, আর আমার কাছে আমার রিসার্চে আমি এটা নিয়ে গবেষণা করেছি, প্রায় 400 জনের এক জায়গায়, আর সিমলাতে আরেকটা জায়গায় আমাদের ছিল, সেখানেও 300, একদম এই প্যাটার্ন ফ্লো করে। 5% ভ্যারিয়েশন থাকে। তাহলে কি কি জানলেন আপনি? কি কি জানলেন? প্রথম 6 দিন, এবারটা আরো একটু আগে হচ্ছে, আগের বারটা ছিল 6 দিনে, এবার 5 দিন থেকেই মানুষ খারাপ হতো। ফলে কারো বাড়ি যদি যান আর সে বলছে আরে আজকে আমার স্যাচুরেশন খুব কষ্ট, আমার নিঃশ্বাস কষ্ট হচ্ছে, কাল অবধি আমি ভালো ছিলাম, আপনি কি জানলেন? তার কদিন নিশ্চয় হয়ে গেছে? কতদিন হয়েছে? ভালো। এইটুকু যদি জানতে পারেন, তাকে আপনাকে কি বোঝাতে হবে? আপনার এই 1 সপ্তাহ আরো কষ্ট আছে। এইমাত্র একজনের ফোন পেলাম এখানে বসে, আমি জিজ্ঞেস করলাম কোন দিন, বলেন 7 দিন হয়ে গেছে। আমি বললাম এরপরে 7 দিনটা খুব ইম্পর্টেন্ট, সেখানে কিন্তু আপনার রোল আছে। আপনি সে মানুষের কাছে গিয়ে বলবেন দেখুন এই 7 দিন আপনি কষ্ট করে প্যানিক করবেন না, আমরা বলে দিতে পারবো যে এই 7 দিনের মধ্যে কি করতে হবে না করতে হবে, ঠিক 14 দিনের মাথায় আপনারা ভালো হয়ে যাবে। এবার আমি প্রশ্নটা আরেকটু আপনাদের বললাম, আপনাদের সকলের কোভিড হয়েছে, কোভিড হয়নি আমি জোর করে দিলাম, একটা পাইপে 100টা ভাইরাস নিলাম, ডিউবল মিউটেন্ট, আপনার নিঃশ্বাস নলিতে নিয়ে গিয়ে জোর করে আমি পাঠিয়ে দিলাম। ধর ওনার এই তো হচ্ছে ওনার নিঃশ্বাস নলি, এখানে 2টো ফুসফুসে আছে, আমি পাঠিয়ে দিলাম। কজনের জ্বর হবে, কজনের নিঃশ্বাস কষ্ট হবে, কজনের গা হাত পা ব্যথা করবে, কজনের স্মেল চলে যাবে? 100 জনের মধ্যে কজনের হবে? সকলের হবে? কজনের হবে? এই যে আপনারা করোনাকে এত ভয় পাচ্ছেন, আমি যদি সকলকেই করে দিই, কজনের এই 4টা আসবে? জ্বর হবে, পায়খানা হবে, কষ্ট হবে, কজনের? 100 জনের মধ্যে? হ্যাঁ, মাত্র 15 থেকে 20 লোকের হবে। 80 জন টেরই পাবেন না তার কোভিড কখন হলো কখন হলো না। তাহলে আমি যদি কোনো চিকিৎসা না করি কতজন মারা যাবে? 100 জনের মধ্যে কজন মারা যাবে? আপনি বললেন 1 জন। এই ধর্মের হচ্ছে প্রফেট এসে বলে দেন না এটা করতে হবে, বিজ্ঞানে কিন্তু এটা নয়। বিশ্বাসের ওপরে বিজ্ঞান চলে না, যেখানে বিশ্বাসের শেষ সেখানে বিজ্ঞানের শুরু, আর যেখানে বিজ্ঞানের শেষ সেখানে বিশ্বাসের আরম্ভ। তাহলে 1 দিন, 4 দিন, 6 দিন কি করে জানবো? দেখুন কোনো তথ্য আছে? আপনারা যখন প্রশ্ন করেছেন দেখি আমার কাছে কোনো তথ্য আছে কিনা। হ্যাঁ আছে বোধহয়। আচ্ছা, কজন রেগুলার খবর কাগজ পড়েন? আমি জানি না গণশক্তিতে এটা ছিল কিনা। একটা জাহাজ, আপনারা ট্রেন ধরেন কেন? কেন ট্রেন ধরেন? নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছাতে চান। কিন্তু এই জলের যে জাহাজটা, এখানে লোকে এই জন্য টিকিট কাটেনি যে তারা এক দেশ থেকে আরেক দেশে যেতে চাইছে,
তাদের বেশিরভাগ লোকের বয়স ছিল 70 বছরের বেশি। 3711 জন 3711 জন 3 ফেব্রুয়ারি 2020, তখনও ইন্ডিয়াতে লকডাউন হয়নি, ট্রাম্প এসে মিটিং করে যাচ্ছেন। এটা ছিল ক্রুজ শিপ। ক্রুজ শিপ মানে হচ্ছে যেখানে লোকের জীবনের শেষে যা টাকা বাঁচিয়ে রেখেছে একটু আনন্দ করতে চায়, পার্টি করতে চায়, একসঙ্গে মিশে গান করতে চায়, রেস্টুরেন্ট, এইসব। ফলে জাহাজটাই এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এই ধরনের আমোদ প্রমোদ হতে পারে। 3711 জন। সিঙ্গাপুরের জাহাজ থেকে কয়েকজন নামলেন। কেন নেমে গেলেন? তাদের বয়স্ক ছিল, বললেন যে আমাদের কিরকম জ্বর জ্বর লাগছে, ভাল লাগছে না, নেমে যাই। সিঙ্গাপুরে তাদের পরীক্ষা হলো, সবাই করোনা পজিটিভ। যে কাজটা আপনারা করেন সেই কাজটা জাপান গভর্নমেন্ট করলো। ওই জাহাজের পরের জায়গাটা ছিল সিঙ্গাপুরের পরে জাপান। জাপান ঘোষণা করলো এই জাহাজকে আমি ঢুকতে দেব না। বললো তোমার দেশের মানুষও তো আছে। বলে থাকুক, মরে যাক, করোনা তারা ঢুকিয়ে নেবে, আমি সে ঢুকতে দেব না। খানিকটা আপনাদের কোয়ারেন্টাইন, খানিকটা লকডাউন। জাহাজের মানুষগুলো বলল তাহলে আমরা কোথায় যাব, কোথায় চিকিৎসা পাবো? 3711 জন, প্রত্যেকটা দেশের মানুষ ওখানে কিন্তু টিকিট কেটেছিলেন। এমনকি যারা নাবিক, যারা ক্যাপ্টেন, যারা স্টাফ, তাদের নিয়ম ছিল 4 দিন পরে পাল্টে যেতে। তাদের পাল্টানো হচ্ছে না। 1 মাস তারা জলের মধ্যে ছিলেন। তারা লিখছেন আমরা ভেবেছিলাম আমরা সবাই মারা যাব। কোয়ারেন্টাইনের কোনো জায়গাই নেই। একটা জাহাজ, সেটা সমুদ্রে, লোকের জ্বর হচ্ছে, জ্বালা হচ্ছে, সবাই জানে যে ঘুরে ফিরে করোনা হবে। কোনো আইসোলেশন নেই, কোনো ঘরবন্দি নেই। ফেব্রুয়ারি 3, 2020, আজকে কতদিন হয়ে গেল? কতদিন হয়ে গেছে? কত? 13 মাস, 15 মাস। এই 15 মাসে প্রত্যেকটা মানুষের একাধিকবার টেস্টিং হয়েছে, কারণ তারা একটা দেশের মানুষ না। 1 মাস পরে যখন জাহাজ আসলো তখন টেস্ট করা হলো 712 জন। 3711 জনের মধ্যে 712 জনের কোভিড পজিটিভ ছিলেন। কত পার্সেন্ট? 18%। বাকিদের কোনো সাইনই নেই, কিছু নেই, তারা টেরও পেলেন না। আজ পর্যন্ত কজন মারা গেছেন? গড় আয়ু হচ্ছে 70 বছরের ওপরে, মাত্র 13 জন মারা গেছে। ডেথ রেট হচ্ছে 0.03। এই এক্সপেরিমেন্টটা সম্পর্কে একজন বিজ্ঞানী লিখছেন, কোনো দেশে এক্সপেরিমেন্ট করতে পারবে না। আপনি কি পারবেন? আমি যদি জানি আপনাদের মধ্যে 10 জনের কোভিড হয়েছে, আপনি এই হল ঘরে বন্ধ করে দেব 1 মাসের জন্য, পারবেন এক্সপেরিমেন্টটা করতে? পারবেন না। কিন্তু ওটা জাহাজ ছিল, কিছু করা ছিল না। তাহলে বিশ্বের সবথেকে বড় এক্সপেরিমেন্ট কোভিড নিয়ে হয়ে গেল। তাহলে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন এত মারা গেছে, প্রধানমন্ত্রী বলছেন এত মারা গেছে, গুজরাট বলছে এত মারা গেছে। কিভাবে? সেটা যদি আমাকে জানতে হয় তাহলে এই সার্কেলটা, এই প্রথম যে হালকা হলুদ সার্কেল দেখছেন, সেটা হচ্ছে আমি কলকাতা শহরে এই জেলার প্রত্যেকটা মানুষের যদি বারে বারে টেস্ট করি, কেন একবার RT-PCR করলে মাত্র 10 জন মিস হয়ে যাবে যারা অ্যাকচুয়ালি কোভিড পজিটিভ। আমি যদি বারে বারে টেস্ট করি, টেস্ট করে যদি সেই সংখ্যাটা করি, তাহলেই হচ্ছে বাইরের সার্কেল।
কিন্তু যেহেতু টেস্টিং কম করছি, আমাদের সার্কেলটা কি হয়ে গেল? ভেতরের সার্কেল। অর্থাৎ আমি যদি কম টেস্ট করি, তাহলে আপনাদের মধ্যে কজন যারা কোনো সিমটম নেই আমি জানতেই পারবো না, তাহলে মনে হবে মৃত্যুটা বেশি। ধরুন 100 জন এই হল ঘরে আছে, আমি যদি সকালে টেস্ট করি তাহলে দেখা গেল 40 জন আছে, 40 জনের মাত্র 4 জন হচ্ছে যার জ্বর জ্বালা আছে, বাকি জনের কোনো সিমটম নেই। অনেক সময় তাদের কোভিড পজিটিভ পড়ে তারা রেগে যায়, কি করে বলছেন কোভিড পজিটিভ, আমার তো স্যাচুরেশন ঠিক আছে, আমার তো জ্বর কিছু হয়নি, এইসব ভুলভাল রিপোর্ট দিচ্ছেন। কজনের হাসপাতাল লাগবে, কজনের মৃত্যু হবে, সেই সংখ্যাটা বলে দেওয়া যায়। অনেক বেশি লোক টিবি রোগে মারা যায় আজকে দিনে দাঁড়িয়ে এই দেশে, অনেক বেশি লোক ক্যান্সারে মারা যায়, অনেক শিশু তার জন্মদিনই তার মৃত্যুর দিন হয়। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের চমকদার খবর না হলে আমরা চর্চা করি না। আজকে একটা প্লেন যদি ক্র্যাশ করে, সবাই তার কজন ছিল, কজন মারা গেল। আমি বলি ভারতবর্ষে প্রত্যেক দিন 10খানা প্লেন ক্র্যাশ করে, অতগুলো শিশু মারা যায়, কোনো আলোচনা হয় না। তাহলে আপনারা এটুকু বুঝেছেন করোনার কোনো ভয় নেই, এটা কি ক্লিয়ার হয়েছে? এই থার্মোমিটার আপনার প্রথম অস্ত্র, 4 বার টেম্পারেচার দেখতে হবে। তারপরে অস্ত্রটা কি আছে? ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কমতেও পারে, বাড়তেও পারে। কত দেখাচ্ছে ব্লাড প্রেশার কেউ বলতে পারেন? ওপরটা দেখছে যেটা বেশি, সেটা সবসময় বড়টা, সেটাকে আগে লিখবেন। আর কমটা হচ্ছে 65। তারপরে একটা 7 আর 4ও দেখা যাচ্ছে, ওটা কি? ওটা হচ্ছে বিটস পার মিনিট। আপনারা যারা বুঝেছেন তারা কিন্তু ক্লাস করে বাকিকে বুঝিয়ে দেবেন। আমি আপনাদের বলবো, আপনাদের কিছু ভলান্টিয়ার পয়সা তুলে এই কিটটা বানাবেন, তার মধ্যে কিন্তু স্যানিটাইজার থাকবে না, লিকুইড সোপ থাকবে। সে ডেটল ইউজ করুন, আমার কোনো আপত্তি নেই। পশ্চিমবঙ্গে জল পাওয়া যায়, যেখানে নদী সমুদ্রে ভেসে যাচ্ছে, সেখানে জলের অভাবে আপনার অ্যালকোহল ইউজ করতে হচ্ছে, বড্ড কষ্ট। আমি বুঝতাম যদি আপনারা আইসল্যান্ডে জন্মাতেন, যে জল এত ঠান্ডা যে হাত ধুতে ইচ্ছে করছে না। তাহলে চলে আসুন, তৃতীয় জিনিসটা কি হচ্ছে? পালস অক্সিমিটার। এখানে ঢেউয়ের মতন কিছু দেখতে পাচ্ছেন? কি সবাই দেখতে পাচ্ছেন ঢেউটা? এই ঢেউ যদি উঁচু হয় আর নিচু হয় তাহলে দেখবেন না রিডিং। যদি সমান হাইটে হয় আর সমান ডিস্টেন্স হয়, যেরকম মার্চ যখন আপনারা করেন একই ডিস্টেন্সে প্রত্যেকে মার্চ করে, সেরকম যদি ওয়েভ হয় তাহলে আমি দেখব। প্রথমটা কি দেখছি? 9 আর 6, 9 6 9, এটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন। এই হিমোগ্লোবিন মলিকিউল হচ্ছে আপনার চেয়ারের মতন। প্রত্যেকটা হিমোগ্লোবিন মলিকিউলে কতটা অক্সিজেন চেয়ারে বসে আছে কিনা, এটাই সে দেখায়। এটার বিপদ আছে, আমি যদি আপনার চেয়ারই কমিয়ে দিই তাহলে কি হবে? কম লোক হলেও 100তে 100 হয়ে যাবে, তাই তো? অর্থাৎ যদি আপনার রক্ত কম হয় তাহলে আপনি 100%ও পেতে পারেন। তার মানে নয় যে আপনি অক্সিজেন বেশি পাচ্ছেন, আসলে কম পাচ্ছেন, কারণ চেয়ারটাই কম হয়ে গেছে। প্রত্যেক চেয়ারে একজন করে বসে আছে। এই চেয়ারের রং লাল, আর ওই যে HB লেখা আছে, লেখা নেই, ওখানে লেখা থাকা উচিত, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। হিন্দিতে রক্তের আরেকটা নাম আছে, বলতে পারেন কি? লৌহ। লৌহ শব্দটা কোথায় থেকে এসছে? লোহা। লোহা মানে আয়রন। আয়রনের রং কি হয়? লাল হয়, তাই রক্তের রং লাল।
যদি লোহাটা কমে যায় তাহলে রক্তের রং কি হয়ে যায়? আপনি একটু ফর্সা হয়ে যাবেন, ফ্যাকাশে হয়ে যায়। ভাবুন অতদিন আগে লোকে বুঝেছিল। আপনার বাড়িতে, এখন আপনাদের বাড়িতে হয় না, লোহাটা কোত্থেকে পান খেতে? তার মানে তো লোহা লাগবে। এটাই তো আয়রন বলে বিক্রি হয়। যে আয়রন দিয়ে হাওড়া ব্রিজও হয়, সেই আয়রন আপনার শরীরেও লাগে। আগে লোহার কড়াইতে রান্না হতো, না চাইলে লোকে আয়রন পেত। তারপরে আসলো স্টিলের কড়াই, সেখানে কোথায় আয়রন? এবং আমি যখন এটা বলি তখন লোকে বলে আপনি রান্না করেন না তো, লোহার কড়াই মাজতে অনেক কষ্ট লাগে। আরে মাজবেন না। কোরিয়াতে একজন এক্সপেরিমেন্ট করেছিল, আমাদের দেশে কজনের হচ্ছে অ্যানিমিয়া থাকবে? আমি একজনই মহিলা দেখতে পাচ্ছি। কজন মহিলা আছেন এখানে? আমি যদি মহিলাদের সংখ্যা নিই, কজনের আয়রন কম থাকবে রক্তে? 5-6 জন আছে। 100 জন মহিলার মধ্যে কতজনের কম হবে ভারতবর্ষে? হ্যাঁ, ম্যাক্সিমাম। এবং তার বৈজ্ঞানিক কারণ আছে। পুরুষদের হয় না কেন? কেন তাদের মাসিক হয় না, তাদের রক্তক্ষয় হয় না। এই যে রক্তক্ষয় হয়, সে আয়রনটা বেরিয়ে যায়, সেই আয়রনটা কিভাবে পাবে? আপনি কি খাচ্ছেন? বার্গার খাচ্ছেন। আর কি খাচ্ছেন? কেক খাচ্ছেন। লোহার কড়াইতে আর রান্না করা গাইয়া মনে হয়, চলে গেল। এবার আপনার স্যাচুরেশনটাও তাহলে ঠিক করে বলবে না, ফলে স্যাচুরেশনের নম্বর দিয়ে লাফালাফি করবেন না। বোঝা গেল? আর একটা যদি মেসেজ নিতে চান, কোভিড পেশেন্ট একটা অপরচুনিটি দিচ্ছে, লাইফস্টাইলটাকে শোধরান, লোহার কড়াইটাকে ফিরে নিয়ে আসুন। কোরিয়া সে ভদ্রলোক কি করেছিলেন জানেন? ওখানে লোকের একটা অন্ধবিশ্বাস ছিল, একটা মাছ ছিল, মাছের ঠাকুর ছিল। অনেক জায়গায় মাছকে পুজো করা হয়। বেঙ্গলের হচ্ছে বিয়ে হবে না যদি মাছ না যায়। সে বাঙালি হিন্দুতেও, বাঙালি মুসলিমদের, আপনি বাংলাদেশকেও দেখবেন। এই আবার আওয়াদে ফ্ল্যাগে মাছ আঁকা আছে, মানে লখনৌয়ের এলাকা, বেনারস এলাকা, এটা ছিল আওয়াদ, যেখানে হচ্ছেন যে কেস ছিলেন আওয়াদ থেকে কলকাতায়। হ্যাঁ, ভেরি গুড। আপনাদের কলকাতাকে কি দিয়ে গেছেন ওয়াজিদ আলী শাহ? হ্যাঁ, বিরিয়ানি, ডিম বিরিয়ানিটা এখানে। আরও এই যে কাপড়গুলো পরেন না, একটা ভেতরে চলে যায়, একটা বাইরে আসে, এইটা কিন্তু ওয়াজিদ আলী শাহ দর্জি এনেছিলেন। এখনো যাবেন মিটিয়া বুরুজ, বুর্জ মানে হচ্ছে উঁচু জায়গায়, এই জায়গায় অনেকগুলো কাথাক ডান্স, এগুলো সবই হচ্ছে যে এমনকি জু পর্যন্ত উনি ইন্ট্রোডিউস করেছিল, সেটা আলাদা কথা। কিন্তু ফিরে আসি, যে লোহাটা আমরা বন্ধ করে দিয়েছি খাবার মধ্যে। তো সেখানে কোরিয়াতে একটা আয়রনের মাছ ছিল। তো ওই ভদ্রলোক সায়েন্টিস্ট বললেন, একটা কাজ করুন, আপনার ভাত করছেন, ডাল করছেন, এই মাছটাকে ফেলে দেবেন। এই মাছ তো একটা ঠাকুর, তার মানে আপনার খাবারটাকে ঠাকুর কি করলো? কি করলো? হ্যাঁ, শুদ্ধ করে দিল। 1 মাসের পরে দেখা গেল 50% রিডাকশন অফ অ্যানিমিয়া। হ্যাঁ, লোহাটা আস্তে আস্তে খোঁজছে, ওটাকে বলা হতো লাকি ফিশ। এই হচ্ছে যে আমাদের এই PI10টা কি রয়েছে, ওখানে একটা ছোট্ট করে PI10 রয়েছে, 10 লেখা আছে। তো তার আগে P লেখা আছে, I লেখা আছে। এটা নিয়ে মাথা ঘামাতে হবে না, তাও বলে দিচ্ছি। এটা বোঝাচ্ছে
যে আপনি ঠিক মতন লাগিয়েছেন কিনা। যদি পিআই খুব কম হয়, 6-এর কম হয়, তাহলে সেই রিডিংটা ঠিক আসছে না, তাহলে ঠিক করে লাগান। আর আর মানে হচ্ছে এটা সব এতে থাকে না, যে আপনি নিঃশ্বাস প্রশ্বাস কটা রেটে নিচ্ছেন, তাহলে এটা আপনি লিখতে পারলেন। আর একটা জিনিস আপনাকে শিখতে হবে, ব্লাড সুগার। কোভিড দুটো কাজ করে, যারা ডায়াবেটিস তাদের ব্লাড সুগারটা বাড়িয়ে দেয়, আবার কোভিডের চিকিৎসার জন্য যে ওষুধটা খান সেটাও ব্লাড সুগার বাড়িয়ে দেয়। প্রত্যেক দিন খবর কাগজে লিখছে মিউকরমাইকোসিস হচ্ছে, ফাঙ্গাস হচ্ছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চলছে। আপনারা কি বুঝবেন? আমার কোনো সব বোঝার দরকার নেই। ফাঙ্গাল ইনফেকশন তাদেরই হচ্ছে যাদের রেড ব্রিগেড গ্লুকোমিটার ইউজ করছে না। হ্যাঁ, 20 টাকা লাগবে, আমরা লোকের কাছ থেকে ডোনেশন নেব, কিন্তু যাদের ব্লাড সুগার বেড়ে গেছে তাদের চিকিৎসা করলে ফাঙ্গাল ইনফেকশন হবে না। আর একটাই প্রশ্ন করবেন, মুখের ভেতরে কোনো সাদা প্যাচ আছে আর নাকের কোনো কালো দাগ আছে কিনা, এই দুটোই প্রশ্ন। আপনাকে আর কোনো চিকিৎসা করতে, এই 4টে জিনিস আপনার যন্ত্র, এটা আপনাদের শিখতে হবে। তার সঙ্গে সাবান জল, আর কিছু ওষুধ আপনাদের থাকতে পারে। এইটুকু সবাই বুঝেছেন? তাহলে এরপরে আপনি কি করবেন? হ্যাঁ, মুখের ভেতরে আর নাকের ভেতরে। আপনি যদি দই খান আর আমি মুখটা হা করি, তাহলে কি হবে? দইয়ের মতন লেগে আছে। যে ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করি তাতেও অনেক সময় মুখের মধ্যে ওই দইয়ের মতন লেগে থাকে, এটাকে আমরা বলি ফাঙ্গাল ইনফেকশন। সেটা থাকলেই খুব সহজ উপায় আছে। আপনাদের দাঁত হলে লাগান না ওষুধ, কি লাগান? সাইলেন্ট, হ্যাঁ, কি লাগান? সেলিকল। আর জোল অয়েন্টমেন্ট লাগান। ওই রকম মুখে একটা লাগাতে হয়, এইটুকুই। আর সেটা যাতে না হয় তার জন্যে বলতে হয় মাঝে মাঝে কুলকুচি করবেন, কোনো ওষুধ খেলে কুলকুচি করে নেন। আর নাকের ভেতরে বা এটার ভেতরে কালো দাগ যদি থাকে, একদম এরকম কালো, ছোট্ট কালো দাগ আছে, নড়ালে নড়বে না, তখন ডাক্তারবাবুর কাছে পাঠিয়ে দেবেন। এটাই হচ্ছে সেই ব্ল্যাক ফাঙ্গাস। আমি যতটা মিউকরমাইকোসিস দেখেছি, আমার মনে হয় না কেউ দেখেছে। একদম একদিনের বাচ্চা দেখেছে। এবং মিউকরমাইকোসিস কেন বাড়ছে জানেন? অক্সিজেনের জন্য বাড়ছে না, বাড়ছে এই যে বাড়ি করছেন রোজ দিন, চাকরি নেই, কমিশন দিয়ে বাড়ি হচ্ছে, সকলের একটা ফ্ল্যাট লাগবে, বাবা মাকে আগে ভাগিয়ে দাও। আমার কাছে বিজ্ঞান মানে প্রকৃতিকে প্রশ্ন করা। আপনার আয়ু 80 বছর 90 বছর হলো কেন? অনেক জন্তু জানোয়ারের আয়ু, তো কুকুরের আয়ু কত? 12 বছর। তাহলে আপনার আয়ু 100 বছর হলো কেন? 90 বছর হলো কেন? কি কারণে প্রকৃতি আপনার এটা করলো? একমাত্র কারণ ছিল, যেটা আপনারা কেউ বোঝেন না, সেটা বোঝাবার আজকে আমার দরকারও নেই, কিন্তু তাও বলতে হচ্ছে, যে বাকি সমস্ত জানোয়ার জন্তু তাদের লোয়ার ব্রেন আছে। ওই লোয়ার ব্রেন দিয়ে কি হয়? খাবে, বাঁচবে, আরো বাচ্চাকে জন্ম দেবে, মারা যাবে। রিপ্রোডাক্টিভ সিস্টেম তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মানুষের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ সিস্টেম শুরু হয় 13 বছর পরে। কেন সে 13-14 বছর আপনাদের দিয়েছে? কেন? আপনাদের বুদ্ধি আছে, বুদ্ধির বিকাশের জন্য। এবার 45-এর পরে তো আর তো বাচ্চা কাচ্চা হবে না। তাহলে কেন আপনার আয়ু আছে? যাতে আপনি শেখাতে পারেন আপনার ছেলেকে, আপনার গ্র্যান্ডচাইল্ডকে কি করে বড় করতে হবে।
কেন আপনি যখন বাবা ছিলেন আপনি অধৈর্য ছিলেন, যখন বয়স হলো তখন বুঝলেন কি কি ভুল করেছিলেন বাচ্চাকে বড় করতে। এটা একটা বড় স্টাডি। যে বাড়িতে দাদু আর ঠাকুরদারা থাকেন সেই বাচ্চারা কম রাগ করে, তাদের শিক্ষিত হওয়ার সুযোগটা অনেক বেশি গরিব হলেও। আর যে বাড়িতে শুধু বাবা মা ফ্ল্যাটে থাকেন সেটা, যাই হোক সেটা তাদের বিষয়, আমি বিজ্ঞানটা বুঝিয়ে দিলাম প্রকৃতি কি চাইছে। এই যে বাড়ি যখন আপনি করছেন মাটির মধ্যে থাকে মিউকরমাইকোসিস, তার বাসস্থান সেটা, আপনি তাকে ডিসলজ করলেন, ওই কারণে হয়, জলের জন্য হয় না। আমি তো থার্ড ডেজার্টে গিয়ে মিউকরমাইকোসিস দেখছি। থার্ড ডেজার্টটা কোথায়? আমাদের ভারতবর্ষে পোখরান, যেখানে এক্সপ্লোশন হয়, স্বাস্থ্য হয় না, বমের এক্সপ্লোশন হয়। এইটুকু বুঝতে পেরেছেন সবাই? তাহলে এই ডাটাটা আপনাকে এইভাবে লিখতে হবে। টেম্পারেচার লিখে দিলেন, টার্গেট অক্সিজেনটা কিন্তু আমি জেনে শুনে লিখেছি। যাকে অক্সিজেন দেবেন বলে দেবেন 95 এর বেশি যদি আপনি অক্সিজেনের স্যাচুরেশন করেন আপনার ক্ষতি হবে। কেউ বলে যে আরে আমার তো 98 আছে, না, আপনি আর্টিফিশিয়াল অক্সিজেন দিয়ে যদি আপনি করেন, কেন অক্সিজেন যেটা সিলিন্ডার দিয়ে নেওয়া হয় সেটা 99% পিওর হয়, সেটা দিয়ে কিন্তু লাং ড্যামেজ হয়। এটা কিন্তু আমরা জানি। ছোট বাচ্চাদের অক্সিজেন দিলে তারা অন্ধ হয়ে যায়। আমাদের খুব সাবধানে থাকতে হয়। যাদের ক্ষতি হয়েছে কোভিডে লাং, তাদের ক্ষতি আরো বেড়ে যাবে। ফলে টার্গেট আছে। অক্সিজেনটা একটা ওষুধ, ওষুধের একটা ডোজ আছে, কমও দেওয়া যাবে না, বাড়তিও দেওয়া যাবে না। যতটা ডোজ, যাতে দাঁড়িয়ে আপনার স্যাচুরেশন কত থাকবে, 93 to 95। আর যাদের টান আছে, গোটা বছর তাদের কাশি আছে, তাদের 89 to 93 থাকলেও ঠিক হবে। কোন দিন অক্সিজেন কমবে? কোন দিন কমবে? 6 দিনের পর থেকে শুরু হয়ে যায়। সেকেন্ড উইকে কমে, ফার্স্ট উইকের শেষের দিকে, সেকেন্ড উইকে, সেটাই হচ্ছে ডেঞ্জার পিরিয়ড। আমি এখানে বসে বলতে পারি কে কার হচ্ছে কষ্ট বাড়বে, কেন এটাই হচ্ছে প্যাটার্ন। আপনিও বলতে পারবেন। আর কি লিখছেন? ব্লাড প্রেশার লিখছেন। রেস্টিং পালস মানে হচ্ছে আপনি তাকে বললেন শুয়ে থাকুন, শুয়ে থেকে আপনার পালস কত, স্যাচুরেশন কত। তারপরে বললেন 6 মিনিট হাঁটুন। যদি অক্সিজেন নিয়ে থাকে তাহলে কত লিটার অক্সিজেন আছে সেটা লিখতে হবে। হাঁটার পরে যদি অক্সিজেন স্যাচুরেশন কমে, কোনো ভয় নেই। যদি 3-এর বেশি কমে যায় তাহলে ভলেন্টিয়ার লাল কালি দিয়ে আন্ডারলাইন করবেন। আর যে কাজটা এতদিন ডাক্তাররা করে এসছেন, কোভিড পিরিয়ডে ভুলে গেছেন। কি করতেন ডাক্তাররা? রুগীদের সকালবেলা গিয়ে জিজ্ঞেস করতেন রুগীদের, কি কেমন আছেন? অনেক সময় রুগী বলতো, কেন জিজ্ঞেস করছেন? আমি কেমন আছি সে তো কম্পিউটারে দেখিয়ে দিচ্ছে। আমার হার্ট রেট 24 ঘন্টা রেকর্ড হয়েছে, আমার রক্ত পরীক্ষা করেছেন, সিটি স্ক্যান করেছেন, এমআরআই করিয়েছেন, আমি কেমন আছি কেন জিজ্ঞেস করছেন? তা সত্ত্বেও পুরোনো দিনে ডাক্তাররা অবশ্যই জিজ্ঞেস করে কি কেমন আছেন। এই প্রশ্নটা আপনারা যখন করবেন, আপনি দেখছেন সব কিছু ভালো, স্যাচুরেশন ভালো, জ্বর নেই, ব্লাড প্রেশার ঠিক আছে, কিন্তু সে লোকটা বলবো জানি না, শরীরটা আজকে ভালো লাগছে না। তখন আপনি বলবেন, আচ্ছা ভালো থাকলে 10-এ 10 দিলে আজকে কতটা আপনি ভালো আছেন? সে গ্রামের মানুষও আপনাকে বলে দেবে আচ্ছা 5। কেউ বললো এই 5-এর কি মূল্য? কোনো মূল্য নেই। কিন্তু রাত্রেবেলা বললো
এখন 6 আছে, তার মানে সকালবেলা যাচ্ছিল তার থেকে ভালো আছে। উল্টো যদি বলে না আজকে আমি 4 দিচ্ছি, তার মানে আপনি বুঝতে পারলেন এবার খারাপের দিকে যাচ্ছে। নাম্বারের কোনো মূল্য নেই, বাড়ছে না কমছে, এবং 6 থেকে 10 দিন আমরা জানি যে কমবে। আর কি আপনাদের ভলেন্টিয়ারের কাজ আছে, ওখানে একটা স্কোরিং সিস্টেম আছে। এটা যদি আপনাদের আইটি সেক্টর একটা হোয়াটসঅ্যাপ বানাতে পারে খুব ভালো। যদি 60 বছরের বেশি কারো বয়স থাকে তাহলে 1 দেবেন। যদি কারো ওজন 90 কিলোর বেশি হয় তাহলে 2 স্কোর দেবেন। সব লেখা আছে, মুখস্থ করতে হবে। শুয়ে থাকলে কারো যদি হার্ট রেট 100-র বেশি হবে, 2টো কারণে হতে পারে। অনেক সময় আমরা অনেক সিরাপ খাই, কোভিডে দেওয়া হয়, সে কারণে কিন্তু হার্ট রেট বেড়ে যায়। ফলে যার শুয়ে অবস্থায় হার্ট রেট 100-র বেশি, তাকে বলবেন আপনি কি কোনো ওষুধ খাচ্ছেন, আপনি কি এমন কোনো ইনহেলার নিচ্ছেন যাতে হার্ট রেট বেড়ে যায়। আর যদি 60-এর কম হয় তাহলে 2 দেবেন। তার বাড়িতে খুব করে অনুষ্ঠান হচ্ছে, হাসপাতাল ছাড়া হয়ে গেছে, কোভিড থেকে ভালো হয়ে গেছে, 2 দিন পরে পাড়া লোকরা জানলে তাই মারা গেছেন। কেন মারা গেছেন? কেন এই গ্লাসে যা আছে, কোভিড শুধু এই ঢাকনাটা সরিয়েছিল, এই গ্লাসে কতটা আছে সেটা কোভিড ঠিক করে না, সেটা আপনার শরীর ঠিক করে। কারো 3 মাস পর্যন্ত কোভিড নেগেটিভ হয়ে গেল সাইটোকাইনস হবে। কতদিন আমি হচ্ছে যে সে লোকটাকে বলবো যে আপনি বাইরে বেরোবেন না, আরটিপিসিআর করার কোনো প্রয়োজন নেই। সিমটমের প্রথম দিন থেকে 10 দিনের মাথার পরে সে বাইরে বেরোতে পারে, যদি তার লাস্ট 24 ঘন্টার মধ্যে জ্বর না এসে থাকে। হ্যাঁ, জ্বরের ওষুধ খেয়ে জ্বর আসেনি সেটা নয়, ওষুধ ছাড়াই যদি জ্বর না, সে গিয়ে বাজার করতে পারে, সে গিয়ে মিশতে পারে। কেউ বললে বলবেন বিজ্ঞান এটাই বলে যে 10 দিনের পরে আমার যদি কোনো সিমটম না হয়, আই এম এসিমটোম্যাটিক, বাট সিমটম হয়ে আমার এখন কোনো জ্বর নেই, আমি এসিমটোম্যাটিক। বোঝা গেছে? অক্সিজেন কাদের দেব? আমি জানি যার সাইটোকাইন বাড়ছে, যার সিমটম বাড়ছে, এর 4 লিটার লাগবে, 6 লিটার লাগবে, আমি 8 লিটারের বেশি দেব না, আমি হাসপাতাল পাঠাবো। রাত্রিবেলা দেব, সকালবেলা কাউকে অভ্যেস করিয়ে দেব না অক্সিজেনের, বলবো মাঝে মাঝে অক্সিজেন খুলে দেবেন, বন্ধ রাখবেন। যারা পাহাড়ে থাকে সেখানে অক্সিজেন কম আছে, সেখানেও তারা বাঁচে। তাহলে আপনাকে প্রথম 6 দিনে কি করতে হবে? আইভারমেকটিন নয়, ডক্স নয়, মনিটর করুন। আর যদি মনিটরিংয়ে কোনো সিমটম থাকে তাহলে স্টেরয়েড দিন। কি স্টেরয়েড? ডেক্সামেথাজোন বা মিথাইলপ্রেডনিসোলোন। না দিলে কি হবে? স্টেরয়েড আপনি পাবেনই, 6 দিনের পরে পাবেন, ততদিনে আপনার লাংটা ড্যামেজ হয়ে যাবে। কেন? তখন সাইটোকাইন ঝড়টা স্পিড তখন 20 কিলোমিটার প্রতি ঘন্টা, তখন 40 কিলোমিটার প্রতি ঘন্টা নয়। বোঝা গেছে? আমি কি জিঙ্ক খাবো, আমি ভিটামিন সি খাবো? খাবেন না। আপনারা বাজার তৈরি করছেন, চাষিদের মেরে দিচ্ছেন, এবং সব থেকে ক্ষতি করছে শিক্ষিত মানুষ। আমাদের দেশে সব মারা বুকের দুধ খাওয়াতো, গরিব মানুষ কবে বুকের দুধ খাওয়ানো বন্ধ করলো জানেন? যার বাড়িতে সে কাজ করত, সে দেখতো বাবুরা তাদের ছেলে মেয়েদের কৌটো দুধ খাওয়ায়, তারও স্বাদ হলো, তাহলে বোধহয় বুকের দুধ ভালো নয়, কৌটো দুধ ভালো। এবার তার পয়সা নেই, সে কৌটো দুধ পাতলা জলের মতন করে সেই খাইয়ে যাচ্ছে। আপনারা গরিব মানুষকে শিখিয়েছেন ভিটামিন খাও। বিজ্ঞান কবে বলে জিঙ্ক খাও? বলতে পারেন কোন খাবারে জিঙ্ক আছে? কোন খাবারে জিঙ্ক আছে? কেন জিঙ্ক আপনি কিনে খাবেন? আপনি খাবার যদি দিয়ে জিঙ্ক খান তাহলে চাষিরও লাভ হবে। এটা বেঙ্গলের মাটি, যেখানে বীজ ফেলে দিলে হচ্ছে গাছ হয়ে যায়, এটা মরুভূমি নয়। যারা ফ্ল্যাটে থাকেন তারাও কিছু করতে পারেন। আসুন আপনাকে আমি বলে দিই কিসে কিসে জিঙ্ক আছে।
মাংসতে জিঙ্ক আছে, বিফে সব থেকে বেশি জিঙ্ক আছে। আর তাই আমি সবাইকে বলছি না বিফ খেতে, সেটা আপনাদের রুচি, নাও বলছি না হ্যাঁও বলছি না, আমি শুধু বিজ্ঞান বলছি কিসে আছে কি। আর কিসে আছে? ডিম, মাংসতে আছে। যারা ভেজিটেরিয়ান তারা কোথায় পাবেন? মসুর ডাল, মসুর ডালটাকে ভিজিয়ে রাখবেন। ছোলা, কোন ছোলা? যেটা হচ্ছে জার্মিনেটেড হয়েছে। জার্মিনেটকে বাংলায় কি বলে? অঙ্কুরিত। অঙ্কুরিত চানায় কি পয়সা লাগে আপনার? রেড ব্রিগেড গিয়ে দিয়ে আসবে। অঙ্কুরিত ছোলা, তাতে জিঙ্ক আছে, ডালের জিঙ্ক আছে। আর একটা জিনিস বলবো, পুরোনো দিনের বাঙালি মারা জানতো রান্না করতে। কুমড়োর সিডসগুলো কিভাবে খাওয়া হতো কেউ জানে কি? ওটাকে ভাজা হতো, ভেজে হচ্ছে ওটা চাটনি তৈরি করা হতো, সেটা খাওয়া হতো। তাতে প্রচুর পরিমাণের মিনারেলস আছে, এটা রয়েছে, যেটা আপনি ফেলে দেন সেটা খেয়ে আপনি উপকৃত হবেন। রাজমা, রাজমা খেতে গেলে রাত্রিবেলা ভিজিয়ে দেবেন, সারা রাত ধরে ভেজা থাকে। তাহলে ডাল আছে, রাজমা হচ্ছে, বেঙ্গল গ্রাম হচ্ছে, মটরশুঁটি, তাতে জিঙ্ক আছে। এগুলো খাওয়া যায় না। এগুলো খেলে তো আপনার পাশে বাড়ির চাষির বাড়িতে দুটো পয়সা যায়, তাহলে তার ছেলেমেয়েরা একটু পড়াশোনা করতে পারে, সে তাহলে ভালো করে চাষ করতে পারবে। সেটা করা যায় না। আর কি খাবেন? সব থেকে জরুরি জিনিস যেটা আমি বলেছি, স্কুলে লাগান, গাছে লাগান, বাড়িতে লাগান, এমন একটা গাছ বলতে পারেন যেটা মেডিসিনাল ভ্যালু আছে, সেটা হচ্ছে সাজনে ডাঁটা। সাজনে ডাঁটার এই কোভিডে তার পাতাকে পাউডার করে খান, আপনার ইনফ্লামেশন কমে যাবে। তার কারণ হচ্ছে ইন্টারলিউকিন 6 এর বিরুদ্ধে তার মধ্যে সেরোটোনিন আছে, যেটা ঠান্ডা করে। সাজনে ডাঁটার পাতা, সাজনে ডাঁটাটা খান। আপনার বিকোসুল ক্যাপসুল A to Z এ যা আছে, 1 গ্লাস দুধে যা আছে, 2.5 গ্লাস দুধে যা আছে ক্যালসিয়াম, তার থেকে বেশি ক্যালসিয়াম আছে সাজনে ডাঁটাতে। লেবুতে যত ভিটামিন সি আছে তার থেকে বেশি আছে। দক্ষিণে বিয়ে হয় না যদি সাজনে ডাঁটা না থাকে, বাড়িতে লাগাতেই হবে। তাদের দেখবেন ওই সাউথ ইন্ডিয়ান যে কোনো রাসামে ওটা ছাড়া। আমাদের দেশে ট্রাইবাল, যাদের আপনার পিছিয়ে পড়া মানুষ মনে করেন, জঙ্গল মহলে, তারা সাজনে ডাঁটা খায়। লেবু খাবেন, আমলকি খাবেন, ভিটামিন সি পাবেন। তাহলে প্রচুর খাবার জিনিস বলে দিলাম, কোনো সন্দেহ আছে? আমি কেন পশ্চিমবঙ্গে জন্মে, যেখানকার মাটিতে এগুলো হয়, সেটা না খেয়ে আরেকটু পয়সা থাকলে পাইনঅ্যাপল খাবেন, লাল টমাটার খাবেন, এগুলো সবই হচ্ছে যেটা। আর কি করবেন? প্রত্যেক দিন ভলান্টিয়াররা এটা খাবেন, যাদের কোভিড হয়ে গেছে খাওয়াবেন, গাছ লাগাবেন। আপনারা শুধু কোভিড নয়, মানুষের শরীরে রক্ষা করবেন। আর কি করবেন? প্রত্যেক দিন রোদে কোভিড পেশেন্টদের বলবেন 15 মিনিট এক্সারসাইজ করলে, এক্সারসাইজ করলে যে জিনিসটা বেরোয় তাতে ফুসফুসের ড্যামেজটা কমে যায়, ইনফ্লামেশনটা কমে যায়। ভাইরাসকে কিছু হয় না, ইনফ্লামেশনটা কমে। 15 মিনিট রোদে দাঁড়িয়ে এক্সারসাইজ করবেন। কিউবাতে ফিডেল ক্যাস্ট্রো, চে গুয়েরা যিনি ডাক্তার ছিলেন,
তিনি স্বাধীনতা যখন করলেন কিউবাকে নিয়ম করে দিলেন 1টা থেকে 2টো প্রত্যেক কিউবার মানুষ রাস্তায় নেবে এক্সারসাইজ করবে রোদে 15 মিনিট খাবার পরে। কেউ ছাড় নয়, মন্ত্রীও নয়, সন্ত্রীও নয়। কি হলো? ভিটামিন ডি তৈরি হলো। আপনারা রোদে বেরোচ্ছেন না, গায়ের রংটা যদি কালো হয়ে যায়। এই হচ্ছে এক্সারসাইজ করতে বলবেন, নিঃশ্বাস নিতে বলবেন। কিভাবে নিঃশ্বাস নেবেন? লম্বা নিঃশ্বাস নিয়ে টেনে রাখবেন, ধরে রাখবেন, গুনবেন কতক্ষণ ধরতে পারছেন, তারপরে আস্তে আস্তে ছাড়বেন। জোরে নয়, আপনি ছুটছেন না, ধীরে ধীরে নিঃশ্বাস নেবেন। উপর হয়ে অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে উপর হয়ে নেবেন, এই নিঃশ্বাসটা নেবেন, কষ্টটা কমে যাবে, সময় পাওয়া যাবে চিকিৎসা। আর কি করবেন? প্রথম দিন যাদের সাইটোকাইন বেরোচ্ছে, সিমটমস হচ্ছে, ইনহেলার, বিউডিকট ইনহেলার 400 পাফ সকাল বিকেল শুরু করে দেবেন। যদি কোভিড নাও বেরোয় কোনো অসুবিধা নেই, ওটা আপনার ক্ষতি করবে না। মিথাইল প্রেডনিসিলন। আর এটা আমি কি করি? অল্প ডোজে স্টেরয়েড শুরু করি। যখন 6 দিনের মাথা হয় তখন রোগী কান্নাকাটি শুরু করে, আমার কষ্ট বাড়ছে, তখন ওই স্টেরয়েডটাকে বাড়িয়ে দিই। অর্থাৎ আমি রোগের চিকিৎসা করছি না, রোগীর চিকিৎসা করছি। তার যখন ঝড় আসছে আমি সাইটোকাইন, আমি স্টেরয়েডের ঝড় দিচ্ছি। তার যখন কমে যাচ্ছে আমি স্টেরয়েডও কমিয়ে দিচ্ছি। বোঝা গেল? ভ্যাকসিন দিয়ে কি হবে? যাদের কোভিড হয়ে গেছে দ্বিতীয়বার কোভিড হবে না। যারা বলছে দ্বিতীয়বার হয়েছে, অনেক সময় ওটা লেটেন্ট ইনফেকশন। রিইনফেকশন মানে হচ্ছে এই কোভিড ভ্যারিয়েন্ট দিয়ে হয়েছে, এটা নাম এক্স, এবার আমার এটা দিয়ে হচ্ছে ওয়াই। এক্স আর ওয়াই আলাদা। আমি যখন রিসার্চ করে প্রশ্ন করলাম, তারা বলল, ডক্টর সিং আপনি তো জিনোম সিকোয়েন্সিং করিয়েছেন, এত পয়সা তো দিতে পারবো না। HIV ভাইরাস আপনার শরীরে 20 বছর থাকতে পারে। ফলে লেটেন্ট ইনফেকশন রিইনফেকশন নেয়। আশা করি যাদের কোভিড হয়েছে কাজ করবেন। আমার কোভিড হয়েছিল, আমার কোনো ভয় নেই। আমি রুগীদের কাছে যাই, কোনো পিপি স্যুট পরে যাই না, চান্স খুবই কম। কেন? আমার অ্যান্টিবডি তৈরি হয়েছে। যদি আমার অ্যান্টিবডি না তৈরি হতো আমি ভ্যাকসিন নিতাম। কোন ভ্যাকসিনটা সব থেকে ভালো? কোভ্যাক্সিন। যারা ভ্যাকসিন নিয়েছেন এটাও জানবেন, কোভ্যাক্সিন বাদ দিয়ে বাকি যতগুলো ভ্যাকসিন তৈরি হয়েছে তারা ভাইরাসের একটা পার্ট দিয়ে অ্যান্টিবডি তৈরি হয়, গোটা ভাইরাস দিয়ে নয়। ফলে যে পার্ট দিয়ে হয়েছে সেই পার্টের বাইরে যদি কোনো চেঞ্জ আসে ভাইরাসের, তাহলে আপনি প্রোটেক্টেড নন। কিন্তু দেখা গেছে যে আপনার যদি কোভিডও হয়, আমি আবার বললাম, কোভিড কি করে প্রিভেন্ট করতে হয় পৃথিবীতে কেউ জানে না। কিন্তু কোভিড ভ্যাকসিন নিয়ে থাকলে আপনি আইসিইউতে যাবেন না, তার সম্ভাবনাটা অনেক বেশি আছে। আমি যে চিকিৎসাটা বলেছি মনিটরিং, তাতে আপনি আইসিইউতে যাবেন না, সেটা আমি, কিন্তু ভ্যাকসিন নিলে করোনা চলে যাবে এই পৃথিবী থেকে, এরকম কিছু হবে না। যে বি সেল যেটা নিয়ে আপনি অ্যান্টিবডি বলছেন, আরেকটা সেল আছে টি সেল। টি সেলের ইমিউনিটি 17 বছর থাকতে পারে। যেটা বি সেল বলছে, যতগুলো গবেষণা হচ্ছে সব বি সেলের উপরে চলছে। বি সেল দিয়ে কোভিড আটকায় না, টি সেল দিয়ে আটকায়। এবার আপনাকে বলি, তারা বিজ্ঞানীও নন, আর এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কালেকশন দিয়ে আমি কোনো কিছু বলতে আসিনি। বুদ্ধকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, ঈশ্বর কি আছেন? তিনি একজনকে বললেন না, ঈশ্বর নেই। আরেকজনকে জিজ্ঞেস করেছে, বলেছে হ্যাঁ ঈশ্বর আছে। তার ছাত্ররা খুব ক্ষেপে গেল, বলল আপনার কি কোনো ঠিক নেই? কাউকে বলছেন ঈশ্বর নেই, কাউকে বলছেন ঈশ্বর আছে। বলছে তৃতীয় সত্যটাই সত্য, আমি জানি না। এটা বলতে কোনো লজ্জা নেই, কিন্তু যারা লিখছেন যে তৃতীয়বার আসবে, বাচ্চাদের হবে, তারাও জানে না, আমিও জানি না। আমি যেটুকু গবেষণা করেছি, আমি সংসার করেছি। আমি মায়ের থেকে শিশুদের ভাইরাসটাকে আইসোলেট করেছি, তাদের জিনোম সিকোয়েন্সিং করেছি, ব্রেস্ট ফ্লুইডে ভাইরাস পেয়েছি, বাচ্চাদের রেকটাল সোয়াবে পেয়েছি,
প্লাসেন্টাতে পেয়েছি। সব গবেষণা করে এটুকু বুঝলাম এমন কোনো তথ্য নেই। ভাইরাস কিছু করে না, সাইটোকাইন করে। আজকে এই ভাইরাস চলে যাবে, অন্য কোনো ভাইরাস এসেও সাইটোকাইন বের করবে, আপনার কোনো রেহাই নেই। সাইটোকাইন চিকিৎসা করতে জানবেন।